স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের গাণিতিক সমস্যাগুলো নিয়ে অর্থাৎ প্রথম পত্রের প্রথম অধ্যায় উৎপাদনশীলতার গাণিতিক সমস্যাগুলো নিয়ে আমাদের ধারাবাহিক কার্যক্রমের আজকে চতুর্থ ক্লাস। আমরা চতুর্থ ক্লাসে আরও একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে প্রিয় বন্ধুরা, শুরু করছি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি 2015, এখানে বলা হচ্ছে 2015 সালে নাহার গার্মেন্টসের উৎপাদিত পোশাকের বিক্রয় মূল্য ছিল 10 কোটি টাকা এবং উক্ত পোশাক উৎপাদনের জন্য প্রতিষ্ঠানটি কাপড় ও কাঁচামাল বাবদ 4 কোটি টাকা এবং শ্রম বাবদ 1 কোটি টাকা, যন্ত্রপাতি বাবদ 2 কোটি টাকা এবং অন্যান্য বাবদ 1 কোটি টাকা ব্যয় করে। প্রতিষ্ঠানটি 2013 ও 2014 সালে শ্রম ও যন্ত্রপাতির উৎপাদনশীলতা ছিল যথাক্রমে 5 ও 60 টাকা প্রতি এককের জন্য এবং 7 ও 6 টাকা হচ্ছে প্রতি এককের জন্য। অর্থাৎ যন্ত্রপাতির উৎপাদনশীলতা হচ্ছে 7 ও 6 টাকা এবং শ্রমের উৎপাদনশীলতা হচ্ছে 5 ও 60 টাকা। এটা হচ্ছে 2013 সাল এবং 2014 সালের হিসেব। এখন বলা হচ্ছে 2015 সালের নাহার গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা ও মালামালের উৎপাদনশীলতা নির্ণয় করো এবং শ্রম ও যন্ত্রপাতির উৎপাদনশীলতার উপর তোমার মতামত ব্যক্ত করো। তাহলে আমাদের প্রথমে বলা হচ্ছে 2015 সালের মোট উৎপাদনশীলতা আমাদের বের করতে হবে এবং মালামালের উৎপাদনশীলতা আমাদের বের করতে হবে। তারপরে বলা হচ্ছে শ্রম এবং যন্ত্রপাতির উৎপাদনশীলতার উপর তোমার মতামত ব্যক্ত করো। তাহলে মতামত ব্যক্ত করতে হলে অবশ্যই আমাকে 2015 সালের শ্রমের উৎপাদনশীলতা বের করতে হবে এবং যন্ত্রপাতির উৎপাদনশীলতা বের করতে হবে 2015 সালের, এবং আমরা তুলনা করব বা কম্পেয়ার করব 2013 সাল এবং 2014 সালের শ্রমের ও যন্ত্রপাতির উৎপাদনশীলতা কত ছিল তার সঙ্গে। এখন এটা আমরা কোথায় পাবো? 13 সাল এবং 2014 সালের শ্রম এবং যন্ত্রপাতির উৎপাদনশীলতা আমাদের প্রশ্নে দেয়া আছে। আমরা 2015 সালে এটা বের করে আমরা মন্তব্য করব। তাহলে এই গাণিতিক সমস্যায় আমরা প্রথমে মোট উৎপাদনশীলতা বের করব, তারপরে মালামালের উৎপাদনশীলতা বের করব, তারপরে শ্রমের উৎপাদনশীলতা এবং যন্ত্রপাতির উৎপাদনশীলতা আমরা বের করব। তাহলে আমরা আমাদের সমাধানে চলে আসি। 2015 সালে নাহার গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা, আমরা সবাই জানি যে মোট উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের আর্থিক মূল্য বা মোট উৎপাদনের মূল্যকে আমরা যদি মোট উপকরণের মূল্য দিয়ে ভাগ করি তাহলে আমরা মোট উৎপাদনশীলতা পেয়ে যাব। এবং মোট উৎপাদনের মূল্য কত দেয়া আছে? আমাদের প্রথমেই দেয়া আছে 10 কোটি টাকা। তাহলে আমরা মোট উৎপাদনের মূল্য এখানে 10 কোটি টাকা লিখলাম এবং মোট উপকরণের মূল্য অর্থাৎ 10 কোটি টাকার পোশাক উৎপাদন করতে আমাদের কোন কোন খাতে ব্যয় হয়েছে এবং সেই সবগুলোর যোগফল অর্থাৎ সেই উপকরণগুলোর যোগফলকে আমরা মোট উৎপাদনের মূল্য দিয়ে ভাগ করব। তাহলে আমাদের কাঁচামালের জন্য 4 কোটি টাকা আমরা পেলাম, খরচ করেছি। আমরা শ্রম বাবদ 1 কোটি টাকা, যন্ত্রপাতি বাবদ 2 কোটি টাকা এবং অন্যান্য বাবদ বা বিবিধ খাতে আমরা আরও 1 কোটি টাকা খরচ করেছি। তাহলে আমরা এই 4টি অ্যামাউন্ট যোগ করে আমরা পেলাম হচ্ছে 8 কোটি টাকা। তাহলে আমরা 10 কোটিকে 8 কোটি দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব 1.25 টাকা। অর্থাৎ এটা হচ্ছে মোট উৎপাদনশীলতা 2015 সালের মোট উৎপাদনশীলতা প্রতি এককের জন্য 1.25 টাকায়। সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করেছি। এখানে বলা হচ্ছে যে 2015 সালের নাহার গার্মেন্টসের মোট উৎপাদনশীলতা প্রতি এককের জন্য 1.25 টাকা। এরপরে আমরা মালামালের উৎপাদনশীলতা বের করব। আমরা 2015 সালে নাহার গার্মেন্টসের মালামালের উৎপাদনশীলতা হচ্ছে মোট উৎপাদনের আর্থিক মূল্যকে আমরা যদি মোট মালামালের মূল্য বা মোট কাঁচামালের মূল্য দিয়ে ভাগ করি তাহলে আমরা মালামালের উৎপাদনশীলতা প্রতি এককের জন্য পেয়ে যাব। মোট উৎপাদনের মূল্য আমরা জানি যে 10 কোটি টাকার পোশাক উৎপাদিত হয়েছে এবং কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে আমাদের 4 কোটি টাকা। আমরা একটু দেখে নেই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কাঁচামাল বাবদ ব্যয় হয়েছে এই 4 কোটি টাকা আমরা এখানে দেখতে পেলাম। তাহলে আমরা আমাদের প্রশ্নে চলে যাই।
অর্থাৎ সলিউশনে চলে যাই আমরা। তাহলে মালামালের উৎপাদনশীলতা আমরা পেলাম 2.5 টাকা প্রতি এককের জন্য, অর্থাৎ 2015 সালে নাহার গার্মেন্টসের মালামালের উৎপাদনশীলতা প্রতি এককের জন্য 2.5 টাকা। এখন আমাদের বের করতে হবে যন্ত্রের উৎপাদন, শ্রমের উৎপাদনশীলতা এবং যন্ত্রের উৎপাদনশীলতা। আমরা শ্রমের উৎপাদনশীলতার একটা সূত্র আমরা দেখতে পাচ্ছি যে মোট উৎপাদনে আর্থিক মূল্য এবং মোট শ্রম বাবদ ব্যয়ের পরিমাণ। আমরা মোট উৎপাদনের পরিমাণকে যদি আমরা মোট শ্রমঘণ্টা দিয়ে ভাগ করি তাহলেও আমরা শ্রমের উৎপাদনশীলতা পেয়ে যাব, কিন্তু আমাদের এই প্রশ্নে মোট শ্রমঘণ্টা নাই। এ কারণেই আমরা মোট উৎপাদনে আর্থিক মূল্যকে আমরা মোট শ্রম বাবদ ব্যয়ের পরিমাণ, অর্থাৎ আমাদের শ্রমের উৎপাদনশীলতার দ্বিতীয় সূত্র, সেকেন্ড যে সূত্রটা, অর্থাৎ দ্বিতীয় এই সূত্র দিয়ে আমরা ভাগ করব, তাহলেই আমরা মোট শ্রম ব্যয়ের পরিমাণ দিয়ে ভাগ করলেই আমরা মোট উৎপাদনে আর্থিক মূল্য আমরা অর্থাৎ শ্রমের উৎপাদনশীলতা পেয়ে যাব। তাহলে মোট উৎপাদনে আর্থিক মূল্য, আমি আবারও বলছি, আমাদের প্রথম সূত্রটা ছিল শ্রমের উৎপাদনশীলতার মোট উৎপাদনের পরিমাণকে আমরা যদি মোট শ্রমঘণ্টা দিয়ে ভাগ করি, আমরা একটু স্ক্রিনে দেখাতে পারলে এটা খুব ভালো হয়, তাহলে আমাদের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা খুব ভালো করে বুঝবে। অর্থাৎ শ্রমের উৎপাদনশীলতার প্রথম সূত্র হচ্ছে মোট উৎপাদনের একককে বা পরিমাণকে আমরা যদি মোট শ্রমঘণ্টা দিয়ে ভাগ করি, এটা হচ্ছে, তাহলে শ্রমের উৎপাদনশীলতা আমরা পেয়ে যাব। এটা হচ্ছে প্রথম সূত্র। এবং দ্বিতীয় সূত্র হচ্ছে মোট উৎপাদনে আর্থিক মূল্যকে আমরা যদি মোট শ্রম বাবদ ব্যয়ের পরিমাণ দিয়ে ভাগ করি, যেহেতু আমাদের অঙ্কে মোট শ্রমঘণ্টা নাই এবং উৎপাদনের পরিমাণ নাই, উৎপাদনে আর্থিক মূল্য দেয়া আছে এবং মোট শ্রম ব্যয় দেয়া আছে, তাহলে আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করব। তাহলে আমরা দ্বিতীয় সূত্র, শ্রমের উৎপাদনশীলতা নির্ণয়ের জন্য আমরা দ্বিতীয় সূত্র আমরা এখানে লিখে ফেললাম। তারপরে আছে মোট উৎপাদনে আর্থিক পরিমাণকে বা আর্থিক মূল্যকে কত, আমাদের 10 কোটি টাকা আমরা ইতিমধ্যেই পেলাম, এবং শ্রম বাবদ ব্যয় হয়েছে 1 কোটি টাকা। তাহলে টোটাল বলা যায় যে 2015 সালের নাহার গার্মেন্টসের শ্রমের উৎপাদনশীলতা প্রতি এককের জন্য 10 টাকা, আমরা এটা পেয়ে গেলাম, 10 পেয়ে গেলাম। এবং আমরা যদি এখানে মন্তব্য আমাদেরকে করতে বলেছে শ্রম এবং যন্ত্রপাতির উৎপাদনশীলতার উপরে মন্তব্য দেয়া, মতামত ব্যক্ত করার জন্য, যেহেতু আমরা 13-14 সালের শ্রমের উৎপাদনশীলতা আমাদের অঙ্কে দেয়া আছে, তাহলে আমাদের 15 সালের এই 10 টাকা যে আমরা পেলাম তার সঙ্গে 13 এবং 14 সালের শ্রমের উৎপাদনশীলতার ফলাফলের সঙ্গে আমরা তুলনা করতে পারবো। আমরা এবার একটু দেখি স্ক্রিনে কি দেয়া আছে। নাহার গার্মেন্টসের 2013 সাল ও 2014 সালের শ্রমের উৎপাদনশীলতা ছিল যথাক্রমে 5 ও 60 টাকা। এই 5 এবং 60 টাকা আমরা কোথায় পেলাম? আমাদের এখানে দেয়া আছে শ্রমের উৎপাদনশীলতা 5 ও 60 টাকা, এখানে আমাদের দেয়া আছে 2013 সাল এবং 2014 সালের। এবং তাহলে আমরা 2015 সালের কত পেলাম? 10 টাকা আমরা পেলাম। 2015 সালের আমরা পেলাম শ্রমের উৎপাদনশীলতা 10 টাকা। তাহলে আমরা এখানে আমাদের মন্তব্য বা মতামত প্রকাশ করতে পারবো। মতামত এখানে দেয়া হচ্ছে নাহার গার্মেন্টসের 2013 ও 2014 সালের শ্রমের উৎপাদনশীলতা ছিল যথাক্রমে 5 ও 60 টাকা প্রতি এককের জন্য, যা বৃদ্ধি পেয়ে 2015 সালে হয়েছে 10 টাকা প্রতি এককের জন্য। এ থেকে প্রমাণিত হয় 2015 সালের নাহার গার্মেন্টসের শ্রমের উৎপাদনশীলতা ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে। তার কারণ হচ্ছে প্রথম 13 সালে 5, 14 সালে শ্রমের উৎপাদনশীলতা প্রতি এককের জন্য 60 টাকা এবং 2015 সালে 5 টাকা। তাহলে কি ধারাবাহিকভাবে, অর্থাৎ আমরা বলবো যে শ্রমের উৎপাদনশীলতা 2015 সালে এসে আরো বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে। এরপরে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা আমরা দেখব। যন্ত্রের উৎপাদনশীলতার সূত্রে আমরা একটু চলে যাই, সূত্রটা একটু দেখার চেষ্টা করি। যন্ত্রের সূত্রটা, উৎপাদনশীলতার সূত্র হচ্ছে মোট উৎপাদনের পরিমাণকে আমরা যদি মোট যন্ত্র বাবদ সময়, মোট যন্ত্র সময় দিয়ে ভাগ করি, তাহলে আমরা প্রথম সূত্র পেয়ে যাব। দ্বিতীয় সূত্র হচ্ছে মোট উৎপাদনে আর্থিক মূল্যকে আমরা মোট যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ দিয়ে ভাগ করি, তাহলে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা বের করতে পারবো। আমাদের প্রশ্নে মোট যন্ত্র বাবদ ব্যয়ের পরিমাণ দেয়া আছে এবং মোট উৎপাদনের আর্থিক মূল্য দেয়া আছে, কাজেই আমরা দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। তাহলে আমরা এবার দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করে যন্ত্রের উৎপাদনশীলতা আমরা বের করার চেষ্টা করব। তাহলে যন্ত্রের উৎপাদনশীলতার আমরা সূত্রটি লিখে ফেললাম।
এরপরে মোট উৎপাদনের আর্থিক মূল্য আমরা ইতিমধ্যেই জেনেছি 10 কোটি এবং মোট যন্ত্রপাতি বাবদ ব্যয়ের পরিমাণ 2 কোটি। আমরা এখানে খুব সহজে বোঝা যায় যে আসলে কোটির হিসাবটা হচ্ছে যে একটা নির্দিষ্ট সংখ্যার পরে যদি 7টি শূন্য থাকে তাহলে আমরা খুব সহজেই ধরে নিতে পারি যে 1-এর পরে 7 শূন্য থাকলে অর্থাৎ 1 কোটি। এখানেও আমরা 10-এর পরে 7টি শূন্য আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের 10 কোটি। অর্থাৎ এটা একটা সংক্ষিপ্ত, আমরা দেখা মাত্রই জানো একক, একক, দশক, শতক, সহস্র এভাবে হিসেব বের করে কোটি বের করার থেকে যদি আমরা সহজেই দেখা মাত্রই যদি বলে দিতে পারি যে এতগুলো সংখ্যা আছে অর্থাৎ এত লক্ষ বা এত কোটি, তাহলে আমাদের জন্য এটা সুবিধা হয়। তাহলে আমরা যন্ত্রের উৎপাদনশীলতা পেলাম 2015 সালে 5 টাকা। এবং আমরা তাহলে একটু আমরা এখানে আমরা মন্তব্য দেখতে পাচ্ছি, বলা হচ্ছে 2015 সালে নাহার গার্মেন্টসের যন্ত্রের উৎপাদনশীলতা প্রতি এককের জন্য 5 টাকা। আমরা আমাদের মন্তব্য বা মতামত ব্যক্ত করব। মতামত হচ্ছে নাহার গার্মেন্টসের 2013 এবং 14 সালে যন্ত্রের উৎপাদনশীলতা ছিল যথাক্রমে 7 ও 6 টাকা এবং প্রতি এককের জন্য, যা হ্রাস পেয়ে 2015 সালে হয়েছে 5 টাকা। আমরা 2015 সালে 5 টাকা পেলাম। এখন প্রশ্ন হচ্ছে, আমি এখানে কালার দিয়ে দেখাচ্ছি কেন? কারণ হচ্ছে কালার দিয়ে দেখানোর কারণটাই হচ্ছে যেন তোমাদের এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয়, কিন্তু তোমাদের পরীক্ষার সময় কোনো রঙিন করার কোনো প্রয়োজন নাই, কালার দেওয়ার প্রয়োজন নাই, তোমরা কালো কালির কলম দিয়েই লিখবে। হ্যাঁ, এটা তোমাদের বোঝার সুবিধার্থে আমি এই সংখ্যাগুলোকে কালার করে দিয়েছি। তাহলে 5 টাকা প্রতি এককের জন্য তাহলে আমরা এখানে বলতেই পারি যে 2013 সাল, 2014 সাল এবং 2015 সালে ধারাবাহিকভাবে যন্ত্রের উৎপাদনশীলতা একক প্রতি হ্রাস পেয়েছে। ধারাবাহিকভাবে আমরা কেন বলছি বা পর্যায়ক্রমে আমরা কেন বলছি এই কথাটা? কারণ হচ্ছে 2014 সালে 7 পেলাম, 2013 সালে 7 পেলাম, 2014 সালে 6 পেলাম এবং 2015 সালে 5 পেলাম। এবং এখানে আমরা মন্তব্য তাহলে এভাবে করতে পারি যে এ থেকে প্রমাণিত হয় যে 2015 সালে নাহার গার্মেন্টসের যন্ত্রের উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে এবং কাজেই ব্যবস্থাপনার উচিত হবে অবস্থা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। তাহলে আমরা এভাবে মন্তব্য করব, কিন্তু এখানে একটা বিষয় নিয়ে একটু 2 মিনিট কথা বলাটা প্রয়োজন। আমরা উৎপাদনশীলতা বের করছি, কিন্তু উৎপাদনশীলতাটা কি? উৎপাদনশীলতা হচ্ছে অর্থাৎ কি পরিমাণ দ্রব্য সামগ্রী উৎপাদন করা হলো বা কি পরিমাণ, এটাকে যদি আমরা উৎপাদনের উপকরণ দিয়ে ভাগ করি তাহলে উৎপাদনশীলতা পাওয়া যায়। এখানে কি লেখা আছে সেটা আমরা একটু দেখার চেষ্টা করছি। এখানে বলা হচ্ছে উৎপাদনের উপকরণ ব্যবহার করে যে পরিমাণ দ্রব্য বা সেবা উৎপাদিত হয় তার অনুপাতকে উৎপাদনশীলতা বলা হয়। সম্পদ ব্যবহারে শ্রমিক ও ব্যবস্থাপনার দক্ষতার উপর উৎপাদনশীলতা নির্ভর করে এবং একই উপকরণ ব্যবহার করে উৎপাদনের পরিমাণ পূর্বের তুলনায় বৃদ্ধি পেলে তাকে আমরা উৎপাদনশীলতা বলা হয়ে থাকে। আর উৎপাদন হচ্ছে পণ্য বা সেবা তৈরির করাকে বা প্রকৃতির প্রদত্ত সম্পদ মানুষের ব্যবহার উপযোগী করে প্রস্তুত করাকে আমরা উৎপাদন বলে থাকি এবং বিক্রয়ের জন্য পণ্য তৈরি করাকে আমরা উৎপাদন বলে থাকি। আমরা তাহলে এই বিষয়টা সম্পর্কে একেবারে ক্লিয়ার। এবং এই যে আমরা উপকরণের কথা বললাম, উৎপাদনের উপকরণ 4টি: ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন। ভূমি কি, এটা একটু 1 মিনিটে আমরা দেখে নেই। ভূমি হচ্ছে সকল প্রকার প্রাকৃতিক সম্পদ যা উৎপাদন কাজে ব্যবহৃত হয় তাকে আমরা ভূমি বলা হয়। শ্রম হচ্ছে উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের কায়িক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলা হয় এবং মূলধন হচ্ছে উৎপাদন কাজে নিয়োজিত সম্পদ যা আয় উপার্জনে ব্যবহৃত হয় তাকে আমরা মূলধন বলা হয়। এবং সংগঠন হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের লক্ষ্যে 2 বা ততোধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত দলকে সমন্বয় সংগঠন বলা হয়। অর্থাৎ ভূমি, শ্রম এবং মূলধনকে একত্রিত করে উৎপাদন কার্য সম্পাদনা করার জন্য যে দল বা সমন্বিত যে কার্যক্রম তাকে আমরা সংগঠন বলে থাকি। এবং উৎপাদনশীলতার যে পরিমাপক সমূহ রয়েছে, যেগুলো আমাদের এখানে সবগুলো পরিমাপক দেয়া আছে, যেগুলো আমাদের যে 4টি আমরা এই প্রশ্নের সমাধান করেছি সেই 4টি আমরা ইতিপূর্বেই আমরা দেখেছি। তাহলে আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুদের এতটুকু বলবো যে তোমরা এই প্রশ্নগুলো, এই গাণিতিক সমস্যাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে, 11টি গাণিতিক সমস্যা নিয়ে আমি 11টি ভিডিও ইউটিউবে
দেওয়া হবে। এই 11টি ধারাবাহিকভাবে কোনো শিক্ষার্থী যদি অনুশীলন করে তাহলে তার উৎপাদনশীলতা বুঝতে সুবিধা হবে এবং এইচএসসি শ্রেণীর যে কোনো প্রশ্ন আসলে সে সমাধান করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।